মর্নিং ক্লাস 4। দেখো আরেকবার ইতিহাস ক্লাসে তোমাদের সঙ্গে আমি ইতিহাসের সব ওকে রিভাইজ হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, ক্লাসও পেয়েছি। যারা করেছো তাদের কাছে, যারা করনি তাদের কথা আমি বলছি না, ক্লাসও পেয়েছি। আজকে আরেকবার রিভাইজ দেবো। দেখো তোমাদের 119 পৃষ্ঠা থেকে অ্যানুয়াল হবে। 119 পৃষ্ঠায় আছে মানুষের পরিবার ও সমাজ। সামাজিক প্রাণী কাকে বলে? দলবদ্ধ হয়ে থাকা, একে অপরের পাশে থাকা এবং একে অপরের আপদে বিপদে সুখে দুঃখে সবসময় ছুটে যাব, পাশে থাকা, তাহাকেই বলা হয় সামাজিক প্রাণী। আর যারা পাশে থেকে লোকের ক্ষতি করে তাদেরকে সামাজিক বলে না, তাদেরকে অসামাজিক। আমরা বলি না যে খুব অসামাজিক, হেন তেন এইসব কথাগুলো বলি তো। তাহলে যারা পাশে থাকে ভালো মতো ভাবে তাদেরকে বলা হয় সামাজিক প্রাণী। একসঙ্গে থাকে, একে অপরের দুঃখে সুখে থাকে, একে অপরের আনন্দে আহ্লাদে থাকে, তাকে বলে সামাজিক প্রাণী। এরকম কিছু কিছু সামাজিক প্রাণী যেমন পিঁপড়ে, মানুষ, শিম্পাঞ্জি, এরকম অনেকেই থাকে। দুই প্রকারও দল বেঁধে থাকে, এরাও কিন্তু সামাজিক প্রাণী। আর আত্মীয় কাকে বলে? ওই সামাজিক প্রাণীর শাখা প্রশাখাকেই আত্মীয়। যেমন আমার মামা বাড়ি, আমার পিসি বাড়ি, তোমার মামা বাড়ি, তোমার আত্মীয়, তোমার পিসি বাড়ি, তোমার মাসি বাড়ি, এরা সব একসঙ্গে থাকে, তো এদেরকেও আত্মীয়। ঠিক আছে? বুঝো, অনেক সময় মানুষ এক জায়গায় একসঙ্গে থাকে না, কিন্তু না থেকেও নানাভাবে সাহায্য করে। মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার। যেমন ডাক্তারবাবু বা ডাক্তার, উনি আমাদের পরিবারের কেউ নন, কিন্তু আমরা কেউ অসুস্থ হলে ওনাকে ডাক দিলে উনি সব তাড়াতাড়ি ছুটে আসেন আমাদের চিকিৎসা করেন। উনিও আমাদের পাশে থাকারই একজন মানুষ। একজন টিচার ক্লাসে পড়ায়, সেও কিন্তু আমাদের এইভাবেই উপকার করে পাশে থেকে, কিন্তু আমার আত্মীয় নন, আমার বাড়ির কেউ নয়। তাহলে আমরা সবাই সামাজিক প্রাণী। মানুষই এই সামাজিক সমাজকে সৃষ্টি করেছে। এক সময় মানুষ জোট বেঁধে থাকতে শুরু করেছিল খাবারের পিছনে। একা একা শিকারে গেলে কি হতো গো? একা একা শিকারে গেলে মরে যাওয়ার ভয় থাকতো। এমন আক্রমণাত্মক বড় বড় পশু থাকতো যে মানুষকে মেরে দিত, খেয়ে নিত তারা। তাহলে তখন মনে হলো মানুষের যে একত্রিত হয়ে একবদ্ধ হয়ে ধরো একটা হিংস্র বাঘ কি একটা হিংস্র হাতি, ওদেরকে মোকাবিলা করে যায়। সেই তখন থেকেই মানুষ জোট বাঁধা শিখেছে। ঠিক আছে? তোমরা তো এগুলো সব আগেই তোমাদের পড়া হয়ে গেছে। যে আমরা স্কুলেও যেমন একটা ছেলে যদি একটু অসুস্থ থাকে সবাই মিলে হেল্প করি। আর সমাজে আমাদের কি হয়? পিতৃপুরুষ দিয়ে পরিচয় শুরু হয়, বাবা দিয়ে। আমার বাবাই আমার সব। কিন্তু কিছু কিছু সমাজ আছে আমাদের দেশে, সেখানে মেয়েরাই প্রধান। যেমন তোমাকে আমি বলতে পারি যে মেঘালয় রাজ্যে খাসিয়া সমাজ, এখানে আজও মাই হচ্ছে পরিবারের প্রধান। সেই সমাজে মায়ের গুরুত্ব বেশি। আর প্রধান, মায়ের পরিবারের প্রধান বলতে মা, তার আদেশই শেষ কথা। সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার নেই। আর বংশ পরিচয়ই সন্তানের, মায়ের বংশ পরিচয় সন্তানের বংশ পরিচয়। সমাজের কথা বলতে গেলে আমরা আদি পুরুষের কথা বলি, কিন্তু খাসিয়া সমাজ যেটা, তারা বলে আদি মাতা। আমাদের সমাজে কিন্তু আগে বলে একরকম সমাজের কথা জানা যায়। ধরো আগে যখন মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে খুঁজে বেড়াতো, তখন তাকে যাযাবর করতো। তারপর কিন্তু সেই খাবার খোঁজার হাত থেকে তারা রেহাই পেল, শিখলো চাষাবাদ। ঘাসের দানা বাড়ির আশেপাশে পড়ে দেখলো নতুন চারা গাছ হচ্ছে, সেই চারা গাছ থেকে ঘাসের দানা হচ্ছে। তারা বুঝলো যে এটা যদি বেশি পরিমাণে লাগাই তাহলে আমাদের খাবার সংগ্রহ করতে, রাখতে এবং অদূর ভবিষ্যতের জন্য খাবারের কোনো চিন্তা নেই। সেই রকম পশু শিকার করতে গিয়েও তারা কিন্তু একদিন পশুপালন শিখেছিল। কিভাবে পশুপালনটা তারা শিখেছিল? কিভাবে না, বড় বড় কোনো জন্তু জানোয়ার যখন শিকার করলো, তাদের সঙ্গে বাচ্চা ছোট অসহায় জন্তুগুলো কি করবে? তারা তো যেতে পারতো না, তাদেরকে জ্যান্ত জীবিত ধরে নিয়ে আসতো। তাহলে বাড়িতে বাচ্চারা তাদের সঙ্গে খেলতো, আর তাকে খেতে টেতে দিতে দিতে ওদের সঙ্গে বড় হতো। এবার যদি কখনো ধরো যে প্রাকৃতিক দুর্যোগের সময় খাবার খুঁজতে যেতে পারছে না বা কিছু, তখন বাড়িতে সেই রাখা পশু বা পাখির ডিম সেসব দিয়েই
তারা সেদিনের আহারটা করতো। এভাবে তৈরি হলো পশুপালক সমাজ, কৃষি সমাজ। শুধু কৃষি সমাজ আর পশুপালন দিয়ে সমাজ এগিয়ে রইল না, পরে পরে ক্রমে ক্রমে প্রথমে ঘরের কাজ দিয়ে শিল্পের কাজ শুরু হলো, তারপর একসঙ্গে হলো কারখানা। সেও বেশি দিন আগের কথা নয়, বড় বড় কারখানা চাষের বদলে অনেক লোক কাজ করতে লাগলো। তো তখন শুরু হলো শিল্প সমাজ। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে শিল্প সমাজটা মানে কৃষি না শিল্প, কোনটা বেশি জরুরি, আমাদের সমাজে কিন্তু দুটোরই গুরুত্ব অপরিসীম। তুমি কৃষি পালন কি দুটো হাত দিয়ে করবে? কৃষিকাজ দুটো হাত দিয়ে তো করবে না। তোমার লাঙল চাই, সর্বপ্রথম যে ছোট লাঙল ফাল দিয়ে এখনো হাল করে। এখন হয়ে গেছে উন্নত ট্রাক্টর, অনেকে দিনের দিন উন্নতি হচ্ছে, কৃষি বিজ্ঞানের শিল্প সংস্থানের উন্নতি হচ্ছে, কিন্তু সবগুলোই আমাদের সমাজে সমান কার্যকরী, সমান উপযোগী। হ্যাঁ, আগে তো আমাদের ট্রাক্টর দিয়ে চাষ করলে কি হয়, অল্প সময়ে অনেক জমি চাষ করা যায়, অনেক জমি চাষ করে ফেলা যায়, আর তাতে খাটালি কম হয়, সময়ও বাঁচে। আর প্রথম দিকে মানুষ কিন্তু শেখার প্রথম দিকে কিন্তু এটা আবিষ্কার করতে পারে, পরে পরে চাষ করতে শেখার একদম প্রথম দিকে মানুষের আবিষ্কার ছিল কোদাল দিয়ে নিড়ানি দিয়ে চাষ করতে পারে। কোদাল দিয়ে নিড়ানি দিয়ে জঙ্গল, প্রথমে আগে পাহাড়ে কিছু মানুষ জঙ্গলকে পোড়াতো, তারপর কোদাল নিড়ানি দিয়ে সেসব পরিষ্কার করে চাষের জমি বার করে চাষ, সেখানে বলদের হালও তখন শুরু হয়নি, হাত দিয়ে। তারপরে কিন্তু ঠিক সময় জানা যায়নি কবে থেকে মানুষ চাষাবাদ শুরু করেছিল, তবে প্রায় 9-10 হাজার বছর আগে তখনকার সময়ে মানুষ বিভিন্ন ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় খাদ্যের জন্য ঘুরে বেড়াতো। খাদ্যের অভাব হলে মানুষ অন্য জায়গায় চলে যেত। সে সময় তারা যে আগে বলে লক্ষ্য করেছিল পশু পাখির মলত্যাগের সময় যে বীজ মাটিতে পড়ে বা নিজেদের অসাধ্যের জন্য দু একটা যদি পড়ে থাকতো দানা, সেই দানা থেকে চারা গাছ বেরোচ্ছে দেখে মানুষ একবার কি করলো, মাটিতে বীজ ফেলে চাষের কাজ শিখেছে। চাষের কাজের পর থেকে অনেক পরিবর্তন এসেছে। প্রথমের দিকে মানুষ মাটিতে বীজ ফেলে ফসল পেল, তার পরিমাণ ছিল খুবই কম। আস্তে আস্তে মানুষ ফসল বাড়ানোর জন্য চাষের নানা ধাপ আবিষ্কার করেছে। প্রথমে ধাপগুলি কি? প্রথমে বলদকে ব্যবহার করা হয়েছিল, মানুষ না হাল টেনে বলদকে দিয়ে হাল টানা, এখনও তাই। বলদের পরে আবার ঘোড়ার ব্যবহার হয়েছিল। মাটি তৈরির পর তো বীজ ফেলা হয় মাটিতে, বীজ ফেলার আগে জমির আগাছা পরিষ্কার করতে হয়, আবার বীজগুলিকে বাঁচিয়ে রাখতে মাটিতে জল থাকা দরকার। এবছর বৃষ্টি ভালো না হয়, চাষের জমি শুকিয়ে যায়, কোনো বছর যদি বৃষ্টি না হয় সেই সময় হচ্ছে জলের ব্যবস্থা করে, জলসেচের ব্যবস্থা করে। তাহলে চাষের জন্য মানে কি বিভিন্ন কায়দায় আমাদের দেশে চাষিরা নদীর জল সারা বছর ধরে রাখে। এমনকি কুয়ো থেকে বা নালা থেকে তোলার যন্ত্র ব্যবহার করতো। জল পেলে গাছগুলি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠার ফলে তাদের জল বেশি, আবার বেশি জলও কিন্তু বিপদ। এই যে বন্যা গেল আমাদের দেশে 2-3 বার পরপর বন্যা গেল, লোকের ফসলের ক্ষেত একদম ডুবে গেছে, সবজির ক্ষেত মরে গেছে, বাজারে চড়া আগুন দাম। মানুষ কী করবে? তাদেরকেও তো খেতে হবে, ঠিক আছে। পশু পাখির মল জমিতে পড়লে জমি উর্বর হলো, এ কথা মানুষ একদিন ভাবলো, দেখলো, পরীক্ষা নিরীক্ষা করে তারপর সার ব্যবহার করেছিল। যেসব মাটিতে বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতো নেই, গাছ যে বেড়ে উঠবে তার প্রয়োজনীয় উপাদানগুলো যেখানে পরিমাণ মতো নেই, সেই জায়গায় ওরা কী করে সার দিল, চাষের পরিমাণ বাড়লোতে অল্প সারে ভালো চাষ হতো। তখন আবার প্রথম দিকে মানুষের চাষ হতো গম, বার্লি, যব ইত্যাদি, ধান, জোয়ার, বাজরা, সোয়াবিন, আলু, স্কোয়াশ, তামাক। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাষ হতো, এক জায়গায় চাষ পাওয়া যেত না। শুধু ঢেঁড়স বা নয়, যে কোনো চাষেই পোকা একটা বিরাট সমস্যা। এই পোকাকে মারার জন্য মানুষ বিষ ব্যবহার করতে লাগে। প্রথমে গোড়ার দিকে দিত গোবর পোড়া, নিম পোড়ার ছাই, গোবরের ছাই, নিম জাতীয় পাতার রস ব্যবহার করতো। এরপরে পোকা মারার রাসায়নিক, এতে চাষের ফলন বাড়বে কিন্তু মাটি নষ্ট করতে হবে। আর এখন আমরা যেটা দেখছি, ফসলের গুণাগুণ অনেক কিন্তু খামতি, অনেক কম। আগেকার দিনের মানুষ যেসব ফসল খেয়েছে, আমাদের পূর্বপুরুষরা, তারা যেসব জিনিস খেয়েছে, খাঁটি জিনিস খেয়েছে, নষ্ট হয়ে যেত, পোকা হতো। কিন্তু এখন রাসায়নিক দিয়ে সতেজ যে জিনিসটা হয়েছে, সে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতি, ঠিক আছে। ফসল পাকার পর মানুষ কী করতো? নিজেদের গোলায় জমিয়ে রাখতো। আগে তো পেতোই না, নষ্ট হতো বাড়িতে খাবার, কিন্তু গোলায় জমিয়ে না পারলে জমিতেই পড়ে নষ্ট হতো। অনেক ফসল আবার পোকামাকড় প্রাণীতেও খেয়ে দিত, আর তার ফলে কিছু ফসল বাজার বিক্রি করে পয়সাও পেত। এভাবে কিন্তু মানুষ অনেকটাই উন্নত
চাষবাসে উন্নত হলো, অনেক রকমের জিনিস। তোমাদের এইটাও তোমাদের আছে কোর্সে। আজকে আমি একটু আলোচনা করে দিচ্ছি, পরের দিনে একবার কাজ দেবর থেকে আলোচনাটা তোমরা শুনে নাও। মানুষ কীভাবে পশুকে পোষ মানালো, মানুষ নিজেদের সঙ্গে অনেক কিছু পশুই শিকার করে আনতো, জ্যান্ত জীবিত, কিন্তু সেগুলো বড় হওয়ার সাথে সাথে সবাই পোষ মানে। প্রথম পোষ মানে হচ্ছে প্রাণী হচ্ছে কুকুর, জানো তো। এছাড়া মানুষ গরুকে পোষ মানিয়েছিল কেন? গরু খুব শান্ত স্বভাবের প্রাণী। আর হরিণকে পোষ মানাতে পারেনি কেন? ও ভীতু, দ্রুত কোথায় যে ছুটে চলে তো সারাদিন লাগতো তোকে খুঁজতে, অতএব যা বাবা তুই বনেই যা। আর বাঘ, সে তো ঘরের মানুষজনকেও খেয়ে নেবে, সব পশুকেও খেয়ে নেবে, মানুষজন সবাইকে খেয়ে নেবে বলে বাঘকে আর তারা পোষ মানে। গৃহপালিত পশু তাহলে কেমন ছিল? যারা শান্ত শিষ্ট, এইরকম, যাদেরকে কন্ট্রোল করা যায়, যাদেরকে সারিয়ে করা যায়। এইরকম দেখতে দেখতে আমরা দেখেছি যে কুকুরই প্রথম পোষ মেনেছিল। আচ্ছা, বিভিন্ন জায়গার চাষ বিভিন্ন রকম হয়। আমরা একটা কথা বলেছি, একই সমাজে সবাই কিন্তু একই খাবার খায় না। একই খাবার খায় না তো পাঞ্জাবে জোয়ার গম আর বাজরার চাষ বেশি হয় বলে ওইখানকার মানুষের খাদ্য তালিকা পার্থক্য আছে। আমাদের দেশে যেমন ভাত খায়, পশ্চিমবাংলা ভাত ধান প্রধান দেশ, ভাত খায় সব, ঠিক আছে। বিভিন্ন উৎসবে বিভিন্ন রকমের উৎসবে কী রকমের খাবার তৈরি হয় তাও তোমাদের দেওয়া আছে। আর আছে বিভিন্ন মিষ্টির নাম। আর মহিলাদের দাদু কী হচ্ছে, আগেকার ভাতে কত রকম শাকসবজি খেত, নিম, শিম আর বেগুন দিয়ে শুক্তো, ফুলবড়ি আর আদারস কিছু রান্নার খবর দেওয়া আছে। আগেকার দিনের মানুষ কী খেত, বেতুয়া শাকের চচ্চড়ি, উচ্ছে দিয়ে মুগের ডাল, মিষ্টি দিয়ে ছোলার ডালও রান্না হতো বলেছি। আর রান্না করাও কিন্তু একটা শেখার কাজ, কত পরীক্ষা করা হতো। রান্নার যেসব মশলা ব্যবহার করা হয় ওই জন্যই রান্নার স্বাদ এরকম। আর আরেকটা কথা জানো কি, ভারতের মশলা, ভারতবর্ষের মশলা তৎকালীন গোটা পৃথিবীতে বিক্রি এবং বিখ্যাত ছিল। এ ধরো মাছও তো বিভিন্ন ধরনের ধরা হয়, মিষ্টিও হয় বিভিন্ন ধরনের, যেমন মিষ্টি হয় তোমার ধর এখানে আছে সর ভাজা, সরপুরিয়া, রসগোল্লা। আমাদের রাজ্যে এক একটা অঞ্চলে এগুলো বানানো হয়, ঠিক আছে। এবং ভাতের সঙ্গে মাছ খাওয়ার মানে খাদ্য তালিকাটা আমাদের এইরকম। আমাদের দেশে ভাত, মাছ চাই, মিষ্টি চাই। অন্যান্য থেকে পাঞ্জাবে কী বললাম, সেখানে ওই গমের উপর রান্না, রুটি, ডাল, সবজি, এইসব বেশি খাওয়া। আমাদের দেশে সবজি, ডাল, ভাত, মাছ মাস্ট। আচ্ছা, খাবার যেভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এক অঞ্চলের খাবার আরেক অঞ্চলে কীভাবে স্প্রেড করে থাকে। এক অঞ্চলের খাবার তো বেড়েই গেল। এখন আমরা অনেকেই তো চাইনিজ খাবার খাই, বাড়িতে খাই তো, তাহলে এক অঞ্চলের খাবার অনেক বেড়ে গেল, হিউজ হয়েছে। তাদের শুধু শুধু নষ্ট হবে কেন, তারা পরবর্তী প্রতিবেশী দেশগুলোকে পাঠিয়ে রান্নার রেসিপি সহ তারা সেগুলো রান্না করে খায়। এভাবে এক দেশের মাছ অন্য দেশে চলে যায়, এক দেশের খাবার অন্য দেশে চলে যায়। আবার যদি কোথাও প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখান থেকে সরকার থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আর একটা সংরক্ষণ জিনিসটাও কিন্তু আমরা প্রকৃতির কাছ থেকে শিখেছি। এখন আমরা একদিন খাবার ফ্রিজে রেখে দিয়ে কাল পরশু খাচ্ছি, 2 দিন 3 দিন খাচ্ছি। ঠিক কেমন? এটা কিন্তু আগে থেকে তোমরা নিশ্চয়ই সবাই মধু খেয়েছো। সে মধু কিন্তু মৌমাছি জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য। প্রথম কিন্তু মৌমাছি খাবার জমানো শিখিয়েছে আমাদেরকে, শিখিয়েছে পিঁপড়ে। তারা বর্ষাকাল বা শীতকালের জন্য, অসময়ের জন্য খাবার সংগ্রহ করে রাখে, ঠিক আছে। তাহলে শীতে তাদের কষ্ট করে বেরোতে হয় না। আর পিঁপড়ে খুব বুদ্ধিমতী এবং পরিশ্রমী একটি ছোট্ট কীট, কিন্তু সে আমাদেরকে এরকম একটা শিক্ষা দেয়। সেই ভবিষ্যতে খাবার জমিয়ে রাখার শিক্ষায় কিন্তু আমাদের খুব কাজে লাগে। ধান, গম, অন্য শস্য অনেকদিন ভালো থেকে প্রথম দিকে মানুষ পাথরের গর্ত করে রাখতো, তারপরে এরকম পাথরে রাখতো, ঝুড়ি গায়ে মাটি লেপে বা রং করে রাখতো। তারপরে তারা কী করলো, পাত্র বানাচ্ছে। জল দুধগুলো তো রাখা যায় না, ওই জন্য মানুষ মাথা খাটিয়ে মাটির পাত্র তৈরি করে আগুনে পুড়িয়ে তাতে করে খাবার সংরক্ষণ। সেই সব বড় বড় জায়গায় আবার গুদাম ঘর আছে, হ্যাঁ, তাতে আলু ভালো থাকে। যেমন হিমঘর আছে, হিম আছে না, কোল্ড স্টোর আমরা বলি, কোল্ড স্টোর। তাহলে সে কোল্ড স্টোরে হচ্ছে যে হিমঘর থাকে। আমাদের অনেকের বাড়িতে বা দোকানে ফ্রিজেও এইরকম জিনিস রাখা হয়। আগেকার দিনে কিন্তু মাংস দেখবে তোমাদের বইতে ছবিতে আছে 137 পৃষ্ঠায়, মাংস হিউজ হয়ে গেলে আগেকার মানুষ এরকম চড়া রোদে শুকনো করে তাকে বছরের পর বছর রেখে, যেমন শুটকি মাছ দেখবে ওই রকম রোদে বা কোনো একটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে সংরক্ষণ করে অনেক দিন ভালো থাকে। আমাদের ঘরে মা ঠাকুমারা কী করে, আম তেল, আমের আচার,
বিভিন্ন টাইপের আচার খাবার দাবার সব ওই রোদে শুকনো করে বা রোদের থেকে বানিয়ে রোদ খাইয়ে তেল দিয়ে তাদেরকে একদিন থেকে অন্য দিনে খায়। যেমন বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আমের যে আচার টাচারগুলো হয় মানুষ এখনও খায়, আশ্বিন ভাদ্র আশ্বিন মাসেও খায়। তাহলে 6 মাস ধরে যায় কী করে সেগুলোকে সংরক্ষণ। আগেকার দিনে আবার নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে। নুন হচ্ছে জীবাণু বা ব্যাকটেরিয়া বাড়তে দেয় না, স্প্রেড হতে দেয় না, যদিও দুইটা হয় সেগুলোকেও বের ফেলে। এভাবে কিন্তু আগে গুলমো জারক মেশানো রস দিয়েও আমাদের দেশে অনেক খাবার রাখা হয়, যে কাসুন দিয়েও মাঝে মাঝে রোদে দিয়ে ভালো রাখা হয়। হ্যাঁ, আর ফলমূল কিন্তু আগেকার দিনে মধুর ভেতর চুবিয়ে রাখা হতো, যাতে তেল বা মধু, তেল ঘি বা মধু গুলিয়ে রাখলে তাতে জীবাণু ধরে না। হ্যাঁ, আর একটা আছে বাজারে বড় বড় মাছের মাথা বিক্রি হয়, বড় মাছের মাথা বিক্রি হয়, দেহটা থাকে। তাহলে দেহটা কোথায় যায়? দেহটা খুব ঠান্ডা অবস্থায় প্যাকেটে বা বাক্সে বন্দি করে যতক্ষণ রাখা যায় রাখা বা বিদেশে যায়। যেমন আলু ভাজার প্যাকেট, তোমরা চিপস খেয়েছো তো, পটেটো চিপসের ভিতরে এক রকমের হাওয়া দিয়ে এই খাবারটাকে জীবাণুমুক্ত করা হয়। তবে হ্যাঁ, প্যাকেটজাত খাবারের গায়ে ডেট দেওয়া থাকে যে আজকে আমি এটাকে সংরক্ষণ করলাম, এটা কতদিন ভালো থাকবে, ম্যাক্সিমাম 3 মাস, এর বেশি নয়। তারপরে খেলে কিন্তু সেটা ব্যাকটেরিয়া গ্রাস করে তার রাসায়নিকের গুণটা নষ্ট হয়ে যায়, যে রাখে সংরক্ষণের গুণটা সেগুলো নষ্ট হয়ে যায়। তারপর কিন্তু তারা সেগুলোকে আর ব্যবহার করতে পারে। তাহলে তার একটা নির্দিষ্ট ডেট থাকে। এই যে যারা এরোপ্লেনে যাতায়াত করে, ধরো তরলযুক্ত খাবার বিভিন্ন কাগজের প্যাকেটে টিনে রাখা হয় আর বায়ুশূন্য অবস্থায় রাখে। যারা অনেক দিনের জন্য সমুদ্রে যাত্রায় যান বা পাহাড়ে চলে যান, তারা টিনের খাবার সঙ্গে নিয়ে যান। প্যাকেটে বোতলে বা টিন বন্দি খাবারে অনেক রকম পদার্থ বিশ্লেষণ থাকে, সেগুলো বেশ কিছুদিন খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে। তবে টিনবন্দি রসগোল্লা এদেশ থেকে বিদেশে পাঠানো মানে সংরক্ষণের মাধ্যমে। আজকাল মানুষ অনেক উন্নত, আগেকার দিনে খাবার নষ্ট হয়েছে, মানুষ এসব ব্যবস্থা জানতো না, সমাজ সভ্য হয়েছে, খাবারকে মানে পুরো জীবাণুমুক্তভাবে স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত কিছু তারা জমিয়ে রেখে আজকে সমাজের এই আমাদের উন্নতি। তো এই সমাজ ব্যবস্থাটাও তোমরা পড়বে, আলোচনা পুরোটাই করে দিলাম, 139 পৃষ্ঠা অব্দি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলো যাবে। আর তারপরে যেটা স্থাপত্য ভাস্কর্য, ওটা তো পড়ানো হয়ে গেছে, রিভাইজ হয়ে গেছে, এটাও পড়ানো রিভাইজ হয়ে গেছে। তোমাদের পুজোর আগে মোটামুটি এই বইগুলো আমি কমপ্লিট করে দিলাম। পুজোতে পড়বে, ভালো থাকবে, খুব ভালোভাবে পুজো কাটাবে।